আসসালামু আলাইকুম। প্রিপারেশন একাডেমিক এইড এর পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে অনুপম। তো আমি আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, লেনদেন। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে লেনদেন। এই লেনদেন মানে কি? পাওয়া আর দেওয়া, দেওয়া এবং পাওয়াকেই কি বলা হয়? লেনদেন বলা হয়। আর হিসাব বিজ্ঞানের ভাষায় দেওয়া পাওয়া নয়, সেটা হচ্ছে যে আর্থিকভাবে পরিমাপযোগ্য সকল ঘটনাকেই লেনদেন বলে। তাহলে আর্থিকভাবে পরিমাপযোগ্য সকল ঘটনাই কি লেনদেন? আসলে না। লেনদেনের মধ্যে বলা হয়েছে যে যেই ঘটনাগুলো ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাব ফেলে সেই জিনিসগুলোই লেনদেন। ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসগুলো লেনদেনে অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, এখন তাহলে লেনদেন কাকে বলে? ব্যবসায়িক ক্ষেত্রে যে ঘটনাগুলো প্রযোজ্য তাকেই লেনদেন বলে। ঠিক আছে, এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই লেনদেনের মধ্যে আমরা যে ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসগুলো আমরা অন্তর্ভুক্ত করি না, সেই জিনিসগুলো আমরা আবার অষ্টম অধ্যায়ে গিয়ে নগদান বই একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে ব্যক্তিগত জিনিসগুলো আমরা অন্তর্ভুক্ত করি। ঠিক আছে, তাহলে এখন কোয়েশ্চেন থাকতে পারে যে লেনদেনে আমরা যেটাকে লেনদেন বলছি না সেটা আবার নগদান বইয়ে কিভাবে নগদান ভুক্ত হয়, তাই না? সেটা কথা হচ্ছে, লেনদেনে স্পেসিফিক ভাবে কিন্তু বলা হয়েছে যে আর্থিকভাবে পরিমাপযোগ্য ঘটনা যেগুলো ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই লেনদেন। ব্যক্তিগত জিনিস লেনদেনের অন্তর্ভুক্ত নয়। কিন্তু সেই জিনিসটা আবার নগদান বইয়ে গিয়ে বলা হয়েছে যে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো জিনিস করে থাকি বা খরচ করে থাকি, সেক্ষেত্রে ওই জিনিসটাই হচ্ছে কি লেনদেন ন তো ওই জিনিসটা কি নগদানভুক্ত হয়। ঠিক আছে, কেন হয়? আমি ব্যক্তিগত প্রয়োজনে কোনো একটা কিনলাম, ধরো আমি ব্যক্তিগত প্রয়োজনে একটা মোবাইল ক্রয় করলাম, তাহলে আমার থেকে কি হলো? নগদ টাকা চলে গেল। তাহলে এটা নগদে এফেক্ট পড়ছে কিনা? অবশ্যই পড়ছে, কিন্তু লেনদেনের ক্ষেত্রে সেটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করি না। ঠিক আছে, কিন্তু নগদান বইয়ে সেটা কি হয়ে যায়? নগদান ভুক্ত হয়। কেননা নগদান বইয়ে বলা হয়েছে নগদে যা কিছু করা হয় সবকিছুই আমরা অন্তর্ভুক্ত করতে পারবো, দুইটা জিনিস ছাড়া। ধারে যদি কোনো জিনিস ক্রয় করে থাকি, ধারে কোনো জিনিস যদি বিক্রয় করে থাকি, ওই জিনিসগুলো নগদান বইয়ের অন্তর্ভুক্ত হয় না। আর বাকিগুলো কিন্তু নগদান ভুক্ত হয়ে থাকে। বাদ দিলাম। তাহলে আমরা এখন যেহেতু লেনদেন করছি, তাহলে লেনদেনের দিকে যাই। তো আমাদেরকে এখন জানতে হবে যে এই লেনদেন শুরু করার আগে আমাদেরকে একটু ধারণা থাকতে হবে। সে হচ্ছে যে আগে আমাদের হিসাব বিজ্ঞানের জনকের নাম কি? হিসাব বিজ্ঞানের জনকের নাম লুকা প্যাসিওলি, সেটা আমরা সবাই জানি। তো উনি কত সালে এই হিসাব বিজ্ঞানটা নিয়ে একটা মতবাদ দিয়েছিলেন? 1494 সালে। তার গ্রন্থের নাম হচ্ছে সুম্মারি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপাশনালিকা। এই গ্রন্থের মধ্যে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে উল্লেখ করেন। এই দুতরফা দাখিলা পদ্ধতি মানে হচ্ছে যে আমরা যেটা ডেবিট এবং ক্রেডিট করি, সেইটা হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি। তিনি তার গ্রন্থে বলেছেন যে একটি হিসাবে দুইটি পক্ষ থাকবে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। সেটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এখন লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিক ভাবে যে জিনিসটা মনে রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে যে সমীকরণ। যে এই জিনিসটা আমাদেরকে এই চ্যাপ্টারের জন্য মেইন ইম্পর্টেন্ট জিনিস, এবং এইটার উপরে বেস করে আমাদেরকে অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের লেনদেনের মধ্যে হিসাব সমীকরণটা করতে হয়, এবং আমাদেরকে সমীকরণটা কি? তাহলে এই সমীকরণটা হচ্ছে যে এ ইকুয়াল টু এল প্লাস ও ও ই। এখন যার আপনারা যদি এই চ্যাপ্টারটা করে থাকেন তাহলে সবাই জানার কথা, এ মানে হচ্ছে কি সম্পদ, এল মানে হচ্ছে কি দায়, আর ওই মানে হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তাহলে এ দিয়ে হয় অ্যাসেট বা সম্পদ, এল দিয়ে লাইবিলিটিস মানে দায়,
ওই দিয়ে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। তাহলে এই ওইটাকে আবার ভাগ করা যায় কিভাবে? এই ওইটাকে আবার ভাগ করা যায়, এই ওইটাকে আবার কিভাবে ভাগ করা যায়? এই ওইটাকে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এভাবে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এখন আচ্ছা, এটা মনে হয় বোঝা যাচ্ছে না। সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এভাবে ভাগ করা যায়। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে এই হিসাব, এই মালিকানা সত্ত্বের ভিতরে সি আর ই এবং ডিটা কি? সি দিয়ে হয় ক্যাপিটাল বা মূলধন, আর দিয়ে রেভিনিউ বা আয়, ই দিয়ে এক্সপেন্সেস বা ব্যয়, আর ডি দিয়ে ড্রয়িংস বা উত্তোলন। এই ড্রয়িংস কিন্তু আবার আঁকা আঁকি ড্রয়িংস নয়, যেটা আমরা আঁকা আঁকি করি সেই ড্রয়িংসটা নয়। হিসাব বিজ্ঞানের ভাষায় উত্তোলনকে ইংলিশে ড্রয়িংস বলা হয়ে থাকে, সেই ড্রয়িংস হচ্ছে এই ড্রয়িংস। আচ্ছা, তাহলে হিসাব সমীকরণের মূল সমীকরণ হচ্ছে এটি। এবং যদি আমাদেরকে বলা হয়ে থাকে যে হিসাব সমীকরণের বর্ধিত সমীকরণ কোনটি, তাহলে হিসাব সমীকরণের বর্ধিত সমীকরণ হচ্ছে a ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটা হচ্ছে বর্ধিত সমীকরণ। আর সংক্ষিপ্ত সমীকরণ কোনটা? a ইকুয়াল টু এল প্লাস ও ই। এই ও এর অন্তর্ভুক্ত জিনিসগুলো হচ্ছে এটা, ও এর অন্তর্ভুক্ত জিনিসগুলো হচ্ছে এটা ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্সেস এবং ড্রয়িংস। ঠিক আছে, এখন আমাদেরকে যে অঙ্কগুলো করতে হয় সেই অঙ্কগুলো এই সমীকরণ উপর বেস করে। এখন এই সমীকরণের উপর বেস করে আমরা কিভাবে অঙ্ক করব? অনেক সময় স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে কখন আমাকে কি করতে বলা হয়েছে। তাহলে আমি একটা অঙ্কর উদাহরণ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। তো আমি অঙ্কের উদাহরণ হিসাবে নিয়েছি আপনাদের বইয়ের হিসাব বিজ্ঞান বইয়ের 1 নম্বর সৃজনশীল লেনদেন চ্যাপ্টারের 1 নম্বর সৃজনশীলটা। তাহলে আমি একটু প্রশ্নটা পড়ি। 1 নম্বর সৃজনশীল প্রশ্নে যেটা বলা হয়েছিল, রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠানে 2017 সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ঠিক আছে, তো ওই ঘটনাগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমি অঙ্ক করার সময় সবগুলো বলবো মুখে। এখন কতে বলা হয়েছে কি, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণের নির্ণয় করো। এরপর বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও। এই দুইটা জিনিস খ এবং গ, এই দুইটা জিনিসের মধ্যে স্টুডেন্টরা কনফিউজ থাকে। কেন? এক জায়গায় বলছে কি সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, আর এটাতে বলা হয়েছে কি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে কিভাবে করবো? কথাটা ওরকম হয়ে গেছে না? তাহলে কিভাবে করবো? একটা বলেছে যে কারণ সহ ব্যাখ্যা করো, একটা হচ্ছে প্রভাব দেখাও। এখন স্যাররা আমরা অনেক সময় ভুল করে ফেলি, এই ভুলটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমাদেরকে ঠিকভাবে কিভাবে করতে হয় সেটা একটু দেখতে হবে। যদি বলা হয় যে কারণ সহ ব্যাখ্যা করো, কারণ সহ ব্যাখ্যা করো মানে হচ্ছে যে এই জিনিসগুলো কখন বাড়ছে কখন কমছে সেই জিনিসটা। হ্যাঁ, আর যদি প্রভাব দেখাও, হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও বলা, তার মানে হচ্ছে যে কি আমরা একটা ছক করে অঙ্ক করি, ওই জিনিসটাই হচ্ছে যে প্রভাব। আর কারণ হচ্ছে যে এই জিনিসগুলো কখন বাড়ছে এই জিনিসগুলো কখন কমছে তার কারণটা শুধু ব্যাখ্যা করে দেওয়া। এটা কিন্তু অঙ্ক নয়, জাস্ট একটা থিওরির মতো শুধু লিখতে হয়। আর যদি প্রভাব বলা হয় তখন আমাকে কি করতে হবে? ম্যাথমেটিক্যাল টার্মটা করতে হবে। এই জিনিসটার মধ্যে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। কারণ সহ ব্যাখ্যা বললে ওরা কি করে ফেলে, হিসাব সমীকরণের ওই জিনিসটাই ছক করে করে ফেলে, আবার প্রভাব বললেও সেম জিনিসটাই করে ফেলে। আমি অনেকবার খেয়াল করেছি এটা। তো এই জিনিসটা করা যাবে না। একটা হচ্ছে কারণ সহ ব্যাখ্যা, একটা হচ্ছে প্রভাব। ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথটা।
তাহলে আমাদেরকে প্রথমে বলা হয়েছে কি, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমাকে ডিসেম্বর 1 তারিখে দিয়েছে কি 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, এটা কিন্তু লেনদেন। ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব করা হলো, এটাও কিন্তু লেনদেন। ধারে ক্রয় করা হলো, এটাও কিন্তু লেনদেন। মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এই যে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, আমি আগেই বলেছি যে লেনদেনে স্পেসিফিক ভাবে কোন জিনিসগুলো আসে না, যে জিনিসগুলো ব্যক্তিগত থাকে। ওকে, তাহলে আমাদেরকে এখন অঙ্ক কিভাবে করবো স্যার? প্রথমে করতে হবে, ছক করতে হবে, তারিখ, বিবরণ, টাকা এবং টাকা। বিবরণের ঘরটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হয়। ওকে, তারিখ, ঠিক আছে। তাহলে প্রথম আমাদেরকে কি লিখতে হবে? 2017 সালটা লিখতে হয়। দেন আমাদের লেনদেন কোনটা নয়? আমাদের লেনদেন নয় ডিসেম্বরের কত তারিখ? 13 তারিখ। কি বলা হয়েছে? মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। তাহলে আমরা লিখবো মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ কত টাকা? 40,000 টাকা। এরপরে 32-তে বলা হয়েছে যে কি 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ দেওয়া হলো, এটাও কিন্তু লেনদেন নয়। কেন নয় স্যার? এবার কোয়েশ্চেন আসতে পারে যে আপনাদের, আপনি তো বলেছিলেন যে এ, শুধু ব্যক্তিগত প্রয়োজন জিনিসগুলোই লেনদেন নয়, তাই না? এখন আবার ফরমায়েশ দেওয়া হয়েছে, সেটা কেন লেনদেন নয়? সেটার স্পেসিফিক সংজ্ঞা হচ্ছে যে ফরমায়েশ মানে কি? ফরমায়েশ মানে হচ্ছে যে আমরা যদি ইংলিশে বলে থাকি সেই জিনিসটা হচ্ছে অর্ডার দেওয়া। তো আমি একটা জিনিস অর্ডার দিয়েছি, ওই জিনিসটা এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, ঠিক আছে? ওই জিনিসটা আমার কাছে এখনো এসে পৌঁছায়নি, আমার কাছে এসে পৌঁছালে আমি টাকাটা দিব। যতক্ষণ না আমি টাকাটা দিচ্ছি ততক্ষণ এটা আমার থেকে লেনদেন হিসেবে গণ্য হবে? অবশ্যই হবে না। সেম, ফরমায়েশ দিয়েছে মানে আমি অর্ডার দিয়েছি, এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, সেই কারণে এটা লেনদেনের অন্তর্ভুক্ত হবে না। তাহলে টোটাল টাকা হয়ে দাঁড়াচ্ছে এখন 85,000 টাকা। তাহলে লেনদেন নয় এমন পরিমাণগুলো কি কি? একটা হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ, আর একটা হচ্ছে কি ডিসেম্বরের 15 তারিখ। আমি ওগুলো লিখলাম না, কেননা এখানে আমি ঘরটা ছোট করে ফেলেছি, সেজন্য লিখলাম না। আপনারা তো বুঝতে পেরেছেন আসলে তারিখ কোনগুলো কোনগুলো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম অঙ্কটা শেষ, লেনদেন নয় এবং পরিমাণগুলো নির্ণয় করে দেখালাম। এর পরবর্তীতে এর পরবর্তীতে বলা হয়েছে যে ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। এই যে কারণ সহ ব্যাখ্যা, তাহলে এখানেও যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে কি করতে হয়? ছক করতে হবে। ছক করলাম, তারিখ, লেনদেন কিনা, আরটা হচ্ছে যে কি কারণ সহ ব্যাখ্যা। এই ঘরটা একটু বড় রাখতে হবে, কেননা এখানে অনেক কিছু লেখা লিখতে হবে। তারিখ,
তাহলে প্রথমে 1 তারিখ, প্রথমের 1 তারিখ কি বলেছে, ডিসেম্বরের 1 তারিখ বলা হয়েছে যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। ঠিক আছে, 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন। আমরা প্রথমে লিখবো 2017, আমার কি মাস, ডিসেম্বর মাস, ডিসেম্বর 1। তাহলে যেহেতু 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, সেটা অবশ্যই লেন দেন। তাহলে এখন 5 লাখ টাকা দিয়ে যেহেতু ব্যবসা শুরু করেছেন, তাহলে আমার হিসাব সমীকরণে কোথায় প্রভাব ফেলেছে? আমাদের হিসাব সমীকরণটা কি? A = L+OE না? ঠিক আছে, তাহলে আমাদের হিসাব সমীকরণ কোথায় প্রভাব ফেলেছে? মূলধন যেহেতু বিনিয়োগ করেছে, তাহলে আমাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আর একটা কোথায় বৃদ্ধি পেয়েছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে লিখবো ব্যবসায় বিনিয়োগের ফলে ফলে কি সম্পদ, আচ্ছা আমরা সম্পদ এবং সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে কি কারণ সহ ব্যাখ্যা। প্রথমটা গেল। তাহলে যেহেতু প্রথমটাতে বলছে 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে এটা লেনদেন। তাহলে ব্যবসায়ী বিনিয়োগের ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আরটা কি বৃদ্ধি পেয়েছে স্যার? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ওকে, এর পরবর্তী থেকে বলেছে ব্যাংকে 5,000 টাকা নিয়ে হিসাব শুরু শুরু করা হলো। তাহলে এটাও কি লেনদেন নয়? অবশ্যই লেনদেন। তাহলে যেহেতু ব্যাংকে 5 লক্ষ টাকা নিয়ে হিসাব শুরু করা হলো, তাহলে এখানেও কি কি বৃদ্ধি পেয়েছে? একটা তো সম্পদ বৃদ্ধি পেয়েছে, আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাও কিন্তু লেনদেন। লেনদেন। তাহলে এই যে ব্যাংকে বিনিয়োগের ফলে, আমরা লিখবো ব্যাংকে বিনিয়োগের ফলে কি হয়েছে? ব্যাংকে বিনিয়োগের ফলে, এই যে ব্যাংকের বিনিয়োগের ফলে সম্পদ এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। সেম। এর পরবর্তীতে ধারে পণ্য ক্রয়। যদি আমি কোনো জিনিস ধারে করে থাকি, সেটার জন্য আমার কি বৃদ্ধি পাই স্যার? অবশ্যই দায় বৃদ্ধি পাই না? তাহলে দায় বৃদ্ধি পেয়েছে। আরটা কি কমে গিয়েছে? অবশ্যই মালিকানা সত্ত্ব কমে গিয়েছে। দায় বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব কমে গিয়েছে। তাহলে আমরা লিখবো 5 লেনদেন ধারে ক্রয়ের ফলে, ধারে ক্রয়ের ফলে ফলে কি হয়েছে স্যার? এল বা দায়, এল বৃদ্ধি, আরটা কি ও মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। ওই হ্রাস পেয়েছে। ওকে, গেল। 3টা দফা চলে গেল। এরপরে বলা হয়েছে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। এটা কিন্তু লেনদেন নয়। তাহলে আমরা কি লিখবো? 13 তারিখের লেনদেনটা লেনদেন নয়, এটাতে কিছুই হবে না। এর পরবর্তীতে 45,000 টাকা নিয়ে আসবাবপত্র ফরমেশ ক্রয় করা হলো, তাহলে এটাও লেনদেন নয়। এটা কয় তারিখ স্যার? আচ্ছা, এটা 10 তারিখ ছিল, তা ছিল 15 তারিখ। লেনদেন নয়। এবং সর্বশেষ, সর্বশেষ যেটা বলা হয়েছে, সর্বশেষ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ করলে কি হয় আমাদের? পাওনাদারকে পরিশোধ করলে একদিক দিয়ে আমাদের দায় কমবে, আরেক দিক দিয়ে আমার নগদ থেকে টাকা চলে যাবে। তাহলে কি করব? সম্পদ থেকে, দায় থেকে একটু আগে আমাদের কি করেছিলাম? আমরা 5 তারিখে গিয়ে আমরা একটু দেখি আমার দায় বৃদ্ধি পেয়েছিল। আমরা কেন? ধারে ক্রয় করেছিলাম বলে না?
এখন যেহেতু আমি আমার পাওনাদারকে পরিশোধ করেছি, তাই আমাদের কি হবে, এখন এল কমে যাবে, মানে দায় কমে যাবে। কিন্তু যেহেতু পরিশোধ করেছি, তাহলে আমাদের কোথা থেকে টাকা চলে যাচ্ছে, সম্পদ থেকে টাকা চলে যাচ্ছে। এই সম্পদের অন্তর্ভুক্ত কিন্তু নগদ, নগদ কিন্তু সম্পদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাই এই নগদ থেকে আমাদের টাকা মাইনাস হয়ে যাচ্ছে, এদিকে কি দায় থেকে কমে যাচ্ছে। তাহলে এটা কি আমাদের লেনদেন কিনা? অবশ্যই লেনদেন। তাহলে আমরা কি লিখবো, লাস্টটা 20 তারিখ লেনদেন। তাহলে পাওনাদারকে পরিশোধ করার ফলে, পাওনাদারকে করার ফলে এল হ্রাস, এল মানে কি দায় হ্রাস, ওদিকে কি ও এ হ্রাস, তাহলে পাওনাদারকে পরিশোধ করার ফলে এল হ্রাস এবং এ হ্রাস পেয়েছে। এটাই হচ্ছে কি আমাদের কারণ সহ ব্যাখ্যা। এরপরে যে লাস্ট যেটা বলা হয়েছে, লাস্ট যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে কি, হিসাব সমীকরণের পদ্ধতিতে কি প্রভাব দেখাও, হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে হিসাব সমীকরণের প্রভাব দেখাও, এখানেও আমাদেরকে কি করতে হবে, ছক করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে যতগুলো অ্যাকাউন্টিং এর আমরা অঙ্ক করবো, সব অঙ্কই কিন্তু আমাকে কি করে করতে হবে, ঘর করে করতে হবে। ঘর ছাড়া একটাই অঙ্ক আছে, সেটা হচ্ছে যে আমাদের তৃতীয় অধ্যায় দুই তরফা দাখিলা পদ্ধতি। সেখানে কিছু কিছু আছে সূত্র দিয়ে অঙ্ক করা যায়, আবার ওখানে ঘর করেও করতে হয়, আবার কিছু সূত্র দিয়ে অঙ্ক করতে হয়। দুই টাইপসেরই অঙ্ক আছে দুই তরফা দাখিলা পদ্ধতিতে। আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতিতে আর না যাই, এখন আমরা সর্বশেষ গ নাম্বারটা শেষ করি। হিসাব সমীকরণ পদ্ধতিতে লেনদেনের প্রভাব দেখো। তাহলে আমাদেরকে কি করতে হবে, হিসাব সমীকরণের ছক করতে হবে। তাহলে হিসাব সমীকরণ ছকটা করব, তারিখ, উদ্বৃত্ত, সম্পদ। তাহলে এই সম্পদের জায়গায় আমার কি কি আছে আমরা একটু দেখতে হবে। সম্পদ আমরা শুধু দেখতে পাচ্ছি যে একটা নগদ আছে, একটা ব্যাংক আছে। এই যে ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করা হলো, একটা নগদ। আর একটা কি বলা হয়েছে কি, ব্যাংকে টাকা হিসাব করা হলো, এটাও কি এক ধরনের সম্পদ। তাহলে আমাদের সম্পদের ঘর শুধু দুইটা হবে, একটা হচ্ছে নগদ, আর একটা হচ্ছে ব্যাংক। ক্লোজ। তাহলে ইকুয়াল টু এল না? তাহলে এল এর মধ্যে আমার কি কি আছে, শুধু এল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমার এল এর মধ্যে শুধু পাওনাদার আছে, যেহেতু আমরা ধার করেছিলাম। এল পাওনাদার, আর লাস্ট ওই মালিকানা সত্ত্ব, আর এটা হবে মন্তব্যের জন্য ঘর। ওকে, এটা হচ্ছে কি আমার হিসাব সমীকরণের প্রভাবের ঘর। ঠিক আছে, আমরা এখানে বাংলাও লিখতে পারি, আবার ইংলিশও লিখতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। প্লাস, ওকে। তাহলে আমি অঙ্কটা প্রসেসিং করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। ডিসেম্বরের 1 তারিখ কি বলা হয়েছিল, ডিসেম্বরের 1 তারিখ বলা হয়েছিল 2017 সাল, ডিসে 1। তাহলে নগদ, নগদ কি বলা হয়েছে যে 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে কোথায় কোথায় প্রভাব পড়বে, এটা আমরা আগের যেটাতে করেছিলাম সেখানে কিন্তু জানি, একটাতে সম্পদে, একটা হচ্ছে কি মালিকানা সত্ত্বে। ঠিক সেম ভাবে নগদের নগদের ঘরে থাকবে কত টাকা,
5 লাখ, এবং ওই ঘরে থাকবে 5 লাখ, এবং আমরা মন্তব্যের ঘরে লিখবো ব্যবসায়ে বিনিয়োগ। গেল একটা। এর পরবর্তীতে ডিসেম্বরের 3 তারিখ, কি বলা হয়েছে স্যার, যে 5 লাখ 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। তাহলে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো, এই ক্ষেত্রে আমার কি হয়েছে, যেহেতু আমি হিসাব খুলেছি, এই ক্ষেত্রে আমাকে কি করতে হয়েছে, আমার থেকে নগদ টাকা খরচ করতে হয়েছে না। তাহলে নগদ থেকে মাইনাস, এদিকে আবার ব্যাংকে প্লাস। ঠিক আছে, আর এখানে কোনো এফেক্ট আসবে না। বুঝতে পেরেছি? বুঝতে পারিনি। ব্যাংকে আমি হিসাব খুলেছি, তাহলে আমার থেকে টাকা আমি খরচ করেছি না ব্যাংকে হিসাব খোলার জন্য, তাহলে নগদ টাকা চলে গেছে একদিক দিয়ে। আবার যেহেতু ব্যাংকে, ব্যাংক আমার এক ধরনের সম্পদ, তাহলে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে না। ঠিক আছে, তাহলে ব্যাংকে টাকা বাড়বে, একদিক থেকে কি নগদ থেকে টাকা কমে যাবে। তাহলে এখানে যেটা হবে, এ বৃদ্ধি এবং হ্রাস পেয়েছে, বৃদ্ধি এবং কি পেয়েছে, হ্রাস পেয়েছে। কেননা দুটাই কি এতেই এফেক্ট ফেলেছে, আর কোনো জায়গায় এফেক্ট ফেলেনি। যা হোক, এর পরবর্তীতে এখন আমরা কি করব, মাইনাস করব। মাইনাস করলে কি আসে, 4,50,000 টাকা, এখানে 50, আর এখানে তো 5 লাখ টাকাটা থেকে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, হিসাব সমীকরণে সব নগদের ঘরে সম্পদ এবং মালিকানা সত্ত্ব মিলে যাবে। যদি না মিলে তাহলে বুঝতে হবে যে কি আমার হিসাব সমীকরণটা ভুল। এরপরে 5 তারিখ, ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়ের করার ফলে আমার কি হয়েছিল, আমরা আগেরটাতে দেখি, এল বৃদ্ধি পেয়েছে, ওই হ্রাস পেয়েছে। তাহলে আমরা কি করব, এল বৃদ্ধি, কোথায়, 25,000 টাকা। আর এখান থেকে আমরা কি করব, 25,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা কি মাইনাস। ওকে, তাহলে এখন আমার এখানে আসতেছে কত, এখানে তো সেম থেকে যাবে, এখানে কোনো চেঞ্জেস আসতেছে না, শুধু চেঞ্জ হবে কি মালিকানা সত্ত্বের টাকাটাই চেঞ্জ হবে। তাহলে 5 লক্ষ টাকা মাইনাস 5 লক্ষ টাকা, 25,000 টাকা মাইনাস দিলে কত হয়, 4,75,000 না। হ্যাঁ, ঠিক আছে, 4,75,000। এর পরবর্তীতে 10 তারিখ এবং 15 তারিখ এর কিছুই আসবে না, কেননা ওগুলো লেনদেন নয়। সর্বশেষ তারিখ যেটা আছে সেটা হচ্ছে কি 20 তারিখ, পাওনাদারকে পরিশোধ করেছে। এখন পাওনাদারকে পরিশোধ করার ফলে আমার কি হয়েছিল স্যার, আমরা আগের সাথে একটু দেখি। আমরা কিন্তু যদি এটা করতে পারি তাহলে আমরা হিসাব সমীকরণ ইজিলি ভাবে সলভ করতে পারবো, যদি এটা না পারি তাহলে হিসাব সমীকরণ কখনো সলভ করতে পারবো না। ওকে, তাহলে আমার 20 তারিখ লেনদেনে কি হয়েছিল, পাওনাদারকে পরিশোধ করার কারণে এল হ্রাস পেয়েছিল, আদিকে এল এর হ্রাস পেয়েছিল। তাহলে আমরা এখানে কি করব, ঠিক সেম ভাবে 15,000 টাকা এখান থেকে মাইনাস, 15,000 টাকা এখান থেকে মাইনাস। ব্যাপারটা খুবই ইজি। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মন্তব্যের ঘরে সব মন্তব্য কিন্তু দিতে হয় না। স্পেসিফিক ভাবে যদি নগদে কোনো জিনিস খরচ করি বা নগদে কোনো কিছু আয় করে থাকি, সে তখনই আমরা মন্তব্যটা দিতে পারি, সব সময় মন্তব্য না দিলেও চলে। তাহলে এখন যেহেতু আমাদের নগদে হয়েছে দুটাই, সেহেতু আমরা এখানে লিখতে পারি যে পাওনাদারকে পরিশোধ, আমরা লিখতে পারি এখানে পাওনাদারকে পরিশোধ, বাকিগুলো খালি রাখলেও কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা যা হোক, এখন লাস্ট যেটা হচ্ছে 4,50,000 টাকা থেকে আমরা কি করব, 4,50,000 টাকা থেকে আমরা 15,000 টাকা মাইনাস করব।
তাহলে আসছে 4,35,000 টাকা। এদিকে আছে 50,000। এখান থেকে 15,000 টাকা মাইনাস দিলে কত হয় স্যার? 10,000 টাকা। আর এটা তো 4,75,000 টাকা রয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে স্যার, এই যে সম্পদের দিক যেটা আছে এবং এল প্লাস ওই, এই দুটোটা কি আমার মিলছে কিনা সেটা আমাকে এখন দেখতে হবে। মেইন ইম্পর্টেন্ট কাজ এখন এটা। তাহলে 4,35,000 টাকা প্লাস 50,000 টাকা হয়েছে 4 লক্ষ কত হাজার টাকা স্যার? 4,85,000, সরি 85,000 টাকা একটা সাইড। এখন দেখুন এইটা আর এইটা কিন্তু এখন মিলে যাবে। এখানে আছে 4,75,000 টাকা। এখন 10,000 টাকা যদি আমি এখন যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 4,85,000 টাকা। ব্যাপারটা খুবই খুবই ইজি না? এসব সমীকরণ কি মিলেছে? অবশ্যই মিলেছে। দেখুন 4,85,000 টাকা এবং 4,85,000 টাকা, তাহলে এইসব সমীকরণ আমরা প্রমাণ করতে পেরেছি এল প্লাস ওই, এটা অবশ্যই প্রমাণ করতে পারবো, অবশ্যই প্রমাণ হবে। আর যদি আমি কোনো কারণে যদি লেনদেনের জিনিসগুলো ভুল করে ফেলি, ভুল ভাবে দাখিলা দিয়ে দিই, সেক্ষেত্রে আমার আনসার ভুল হবে। না হলে আনসার ভুল হবার কোনো চান্স নাই এইসব সমীকরণের ক্ষেত্রে। তো এই পর্যন্ত আজকে আমার ক্লাস। এর পরবর্তীতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের প্রিপারেশন পেজটাকে সবাই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।